নমস্কার বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আমি অরুণ আবারও চলে এলাম আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের নতুন একটি গল্প নিয়ে। তবে গল্পে প্রবেশ করার আগে আমাদের চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, আমাদের অরুণের গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন। লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও জাতিস্বর। এই 5 নম্বর পর্বে তারানাথ তান্ত্রিক বাড়ি ফিরে কি ভয়ঙ্কর জিনিস দেখতে পেল। আমি তড়িঘড়ি করে রাতের ট্রেনটা ধরেই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। তখন প্রায় মধ্যরাত। আলো বলতে সম্বল মাত্র রাস্তার মোড়ের ওই ল্যাম্পপোস্ট থেকে ঝুলতে থাকা হ্যাজাক লণ্ঠন, তারই আলো এবং আকাশের ওই পূর্ণিমার গোল চাঁদ। পথঘাট একেবারে শান্ত। কলকাতার রাজপথ সারাদিনের পরিশ্রমের পরে বুকে হাজারো ক্ষত নিয়ে ক্লান্ত শরীরটা অমানিসার কালো আধারে মিশিয়ে দিয়েছে। আমারও শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। বাড়ির কাছের গলিটাতে উপস্থিত হতেই নাকে ভেসে এলো এক বিজাতীয় গন্ধ। কেমন যেন পোড়া পোড়া গন্ধ সেটা। শ্মশানে মরা পুড়লে যেমন বাতাসে উৎকট গন্ধ ছড়ায়, খানিকটা তেমন। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি আগাম বিপদের সংকেত পাই। বাতাস বইতে শুরু করেছে। খানিক আগে একটা ঘোড়ায় টানা গাড়ি ঢং ঢং শব্দ করতে করতে রাস্তার ওধারে অন্ধকারে মিশিয়ে গেল। বাতাসে ঘোড়ার খুর থেকে সৃষ্ট হওয়া ধুলো রাতের আকাশে মিশে যাচ্ছে। মনের মাঝে সৃষ্টি হচ্ছে এক অদ্ভুত কৌতূহল আর ভয়ের মিশেল। একটা কালো বেড়াল ম্যাও ম্যাও শব্দ করতে করতে রাস্তা কেটে চলে গেল আমার। মনের মাঝের দুশ্চিন্তাটা আরো প্রকট হয়ে উঠল। মনে পড়ছে চারির কথা, আমার স্ত্রীর কথা। তারা ঠিক আছে তো? বাড়ির সামনে হাজির হতেই ঘরের ভেতর থেকে শুনতে পেলাম আমার ছোট্ট মেয়ে চারির গলা। বাবা, বাবা এসেছে। মুহূর্তের মধ্যেই ঘরের সব আসবাবপত্র মাটিতে পড়ার শব্দ কানে এলো। ছুটে গিয়ে দরজা খুলল চারি। মা, চারিমা, তোর কি হয়েছে? তোরা তোরা ঠিক আছিস তো? না, ভূত, ভূত বাবা, আমাদের ঘরে ভূত এসেছে। আমি আমি নিজের চোখে দেখেছি তাকে। তার কথাটা শেষ হওয়া মাত্রই এই পাশের ঘর, যেটাকে তোমরা আমার সাধন কক্ষ বলে জেনে এসেছো, হঠাৎ দড়াম শব্দ করে সেটা খুলে গেল। ঠিক সেই মুহূর্তে শোয়ার ঘরের দরজা খুলে বেরিয়ে এলো আমার স্ত্রী। সে উন্মাদিনীর মতো চিৎকার করে বলতে শুরু করলো, ওগো, আমি তাকে দেখেছি। সে কি ভয়ঙ্কর দৃশ্য! তার চোখ দুটো অন্ধকারে জ্বলছে। আরে তুমি ভয় পেও না লক্ষ্মীটি, এই দেখো আমি তো চলে এসেছি। বুকের রুদ্রাক্ষের মালাটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে আমি মহামায়ার বীজ মন্ত্র জপ করতে করতে ধীরে ধীরে আমার সাধন কক্ষের দিকে এগোতে লাগলাম। ওম নমো কালিকায় নমঃ। ওম নমো দুর্গে দুর্গে লক্ষ্মীশ্বর নমঃ। সাধন কক্ষে ঢুকতেই স্পষ্ট টের পেলাম
একটা যেন অস্বাভাবিক হয়ে উঠেছে, যা অপ্রাকৃত, ভয়ঙ্কর। আমি এদিক সেদিক তাকিয়ে দরজার দিকে মুখ করলাম। মাটি থেকে এক মুঠো ধুলো নিয়ে বিড়বিড় করে গাত্র মন্ত্র পড়তে পড়তে খানিকটা নিজের গায়ে এবং খানিকটা অদূরে যে স্থানে চারিয়ে আতার মা রয়েছে সেখানে ছিটিয়ে দিলাম। ওম ব্রিং 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 চামুণ্ডে, ওম ব্রিং 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 চামুণ্ডে, ওম ব্রিং 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 চামুণ্ডে। ভয় নেই, আমি তোমাদের দেহ বেঁধে দিয়েছি এবং নিজেরও দেহ বন্ধন করে নিয়েছি। আর ভয় নেই, তোমরা ঘরে যাও। আমি খানিকক্ষণ এখানে সময় কাটাতে চাই। যাও। অতিরিক্ত আর একটিও কথা না বাড়িয়ে আমি সাধন কক্ষের দৌড় দিলাম। চারিদিকে চোখ ঘোরাতে লাগলাম। আমার অন্তর্ভেদী দৃষ্টি জেগে উঠেছে। শরীর দিয়ে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো জ্যোতি। ঠিক সেই মুহূর্তেই এক কিশোর কণ্ঠের খিলখিলে হাসির শব্দে গোটা ঘর ভেসে গেল। কে তুমি? সামনে এসো। কেন আমার পরিবারের ক্ষতি করতে চাইছো? কে তুমি? সামনে এসো। এইবার দেখতে পেলাম এক ধোঁয়াটে কালো অন্ধকার অবয়ব বাতাসে ভাসতে ভাসতে আমার সামনে এসে দাঁড়ালো। কে কে তুমি? এই বাড়িতে কেন এসেছো? আমার কথার প্রত্যুত্তরে সেই জমাট বাঁধা কালো ধোঁয়াটে অবয়ব আমার দেহের চারিদিকে চক্রাকারে পাক খেতে লাগলো। ধীরে ধীরে এক রাশ ধোঁয়া আমার আরো কাছে এগিয়ে আসতে এক অদ্ভুত ঝটকা খেয়ে দূরে ছিটকে সরে গেল। না, আমায় মেরো না, আমার যে ব্যথা লাগে, আমার যে ব্যথা লাগে, আমায় মেরো না। গলাটা কেন জানি না বড্ড অসহায় ঠেকলো। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কে? এখানে কিভাবে এলে? সেটা তো আমি জানি না, শুধু একটা আলোর বিন্দু দেখেছিলাম। অন্ধকারের ভেতর হাঁটতে হাঁটতে সেই আলো আমাকে এখানে নিয়ে এসেছে। আমি আসতে চাইনি, আমি আমার মায়ের কাছে যেতে চাই। আমার মা কোথায়? মা? তোমার মায়ের খবর তো আমি জানি না, কিন্তু তুমি কোথা থেকে এসেছো? কিছু মনে পড়ছে? না, শুধু মনে পড়ে অন্ধকার একটা ঘর, ওরা আমার মাকে খুব মারছিল। আমি আটকাতে গেলাম, আমাকেও মারলো, খুব খুব মারলো। বুঝতে পারলাম এ কোনো ক্ষতি করতে আসেনি, বরং সুবিচার চাইতে এসেছে তার মায়ের খোঁজে। কিন্তু কে তার মা? কিশোর বালকের অতৃপ্ত প্রেত শরীর জীবিতকালে কে ছিল? কি তার পরিচয়? মনে তখনও আমার অনেক প্রশ্ন। ধীরে ধীরে সেই কালো ধোঁয়া একটু একটু করে এক অস্বচ্ছ অবয়বে পরিণত হলো। আমি এতক্ষণে তাকে দেখতে পেয়েছি। এক বছর আষ্টেকের বালক, তার সারা শরীর জুড়ে কালো কালো পোড়া পোড়া দাগ। সেই সময় দেহ বন্ধন করে রাখায় সে আমায় ছুঁতে পারেনি। ওর দিক থেকে কোনো ক্ষতির সম্ভাবনা আমি অনুভব করলাম না। আমি বাঁধন কেটে ওর কাছে গিয়ে ওকে ডাকলাম, এসো, এদিকে এসো। ছেলেটি গুটি গুটি পায়ে আমার কাছে এগিয়ে এলো। আমি তার মাথায় হাত রেখে বললাম, তুমি পবিত্র ঊর্জা দ্বারা গঠিত, কারো ক্ষতি তুমি করতেই পারো না, কিন্তু তোমার এই হাল কিভাবে হলো?
আচ্ছা, আমার সবটা খুলে বলো দেখি। জানি না, মনে পড়ছে না। শুধু মনে পড়ছে রাতের বেলা বাবা আর মায়ের মধ্যে খুব ঝগড়া হলো। বাবা মাকে খুব মারলো, আমি আটকাতে গেলে আমাকেও মারলো। তারপর মা আর আমাকে একটা ঘরে আটকে দিল। চারিদিকে আগুন, ধোঁয়া। মা আমায় বুকে টেনে নিয়ে বলল, ভয় নেই, ভয় নেই, আমি আছি, আমি আছি। সে ঘুম পাড়ানি গান গাইছিল। আমি ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুম ভাঙার পর মার কোথাও নেই। আমি খুঁজেছি, মা মা বলে ডেকেছি, কিন্তু তাকে আর পাইনি। তা তোমার নামটি কি বাবু? আমার নাম নরেন, নরেন রায়। আর তোমার মা, মায়ের নামটা মনে করতে পারো নরেন? খুব পারি। আমার মায়ের নাম পারমিতা। কি বললে? পারমিতা? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? তারানাথ। তুমি আমায় কাকা বাবু বলেই ডেকো, কেমন? বুঝলে নরেন? আচ্ছা, ঠিক আছে। শোনো, আমি তোমায় তোমার মাকে খুঁজতে সাহায্য করব, কিন্তু আমাকে একটা কথা তোমাকে দিতে হবে যে নরেন। কি কথা? আমি তোমায় এই স্থানেই রেখে যাব, কিন্তু তুমি এই ঘর ছেড়ে কোথাও যাবে না, এই কথা আমাকে দাও। না, আমি যাব। আমার যে একা একা থাকতে ভয় করে। কথাটা শুনে এদিকে যেমন হাসিও পেল, তেমন কষ্টও লাগলো। এইটুকু তো বুঝতেই পেরেছি যে ছেলেটা আর সম্ভবত তার মা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়ে আগুনে পুড়ে মারা গিয়েছে। খুব সম্ভবত আগুনটা মেয়েটির পরিচিত কেউই লাগিয়েছিল, হয়তোবা তার স্বামী কিংবা শ্বশুরবাড়ির লোক। এদিকে ছেলেটা জানে না যে সে মারা গিয়েছে। তবে এখানে একটা বিষয় না বললেই নয়, ছেলেটা প্রেত যোনি প্রাপ্ত হলেও ওর আত্মা কিন্তু খুবই পবিত্র। এমনিতেই শিশুদের আত্মা পবিত্র হয়ে থাকে, এক্ষেত্রেও তাই হলো। কিন্তু বাবা নরেন, আমার স্ত্রী কন্যা তারা যে তোমার উপস্থিতিতে ভয় পাচ্ছে, এটা তো তোমাকে বুঝতে হবে। আমি কি ভয় দেখিয়েছি নাকি? আমি তো শুধু দিদি আর দিদির মায়ের সাথে একটু খেলতে চেয়েছিলাম। ওরা ভয় পেলে আমি কি করব? ঠিক ঠিক ঠিক, এটা তো ভারী অন্যায়। আচ্ছা শোনো, তুমি কি করতে ভালোবাসো আমাকে বলো। আমি খেলতে ভালোবাসি আর ছবি আঁকতে। আচ্ছা, আমি যদি তোমাকে স্লেট আর চক দিই, তার সাথে খেলনা দিই, তাহলে তুমি এই ঘর থেকে বেরোবে না তো? ছেলেটা সরল, আমার কথায় সে দুই দিকে মাথা নেড়ে জানালো সে পারবে। বেশ, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে আমি বাইরে বেরিয়ে এলাম। ততক্ষণে চারি আর আমার গিন্নি শোয়ার ঘরে ঢুকে পড়েছে। আমি সন্তর্পণে পাশের ঘর থেকে একটা স্লেট আর একটা পেন্সিল নিয়ে এবং মাটিতে পড়ে থাকা চারির দম দেওয়া একটা পুরনো খেলনা নিয়ে আবারও সাধন কক্ষে ফিরে গেলাম। এই নাও তোমার স্লেট, পেন্সিল, খেলনা সব দিলাম। এবার খুশি তো? এবার আর ঘর থেকে বেরোবে না তো? হ্যাঁ, ভীষণ খুশি। তাহলে পাশের ঘরে যেও না কিন্তু। সে আবারও দুদিকে মাথা নাড়ল। ধীরে ধীরে তার অস্বচ্ছ অবয়বটিকে এক রাশ কালো ধোঁয়া ঢেকে দিল। চোখের সামনে সে বাতাসে মিলিয়ে গেল। আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঘর থেকে বেরোতে যাব, ঠিক সেই সময় দেখতে পেলাম তারানাথ তান্ত্রিক ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় কি ভয়ঙ্কর জিনিস দেখতে পেল, দেখতে থাকুন পরবর্তী ভিডিওয়।